স্নেহের প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আগামীকাল থেকে তোমাদের এই 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সেই কারণে তোমরা সামান্য হলেও সবাই যে কম বেশি টেনশানে আছো সে কথা বলাই যায়। এইটা নিয়ে আমি যদি এখন তোমাদের বলিও যে এখন টেনশান করো না, টেনশানটাকে দূরে সরিয়ে রাখো, সেটা কিন্তু একেবারেই সম্ভব নয়। কারণ তোমরা যে পরীক্ষাটা কালকে দিতে চলেছো, পরীক্ষাটা যেটা কালকে থেকে শুরু হতে চলেছে, এই পরীক্ষাটাকেও জীবনের একটা বড় পরীক্ষা হিসেবেই তো ধরা হয়। তো সেইখানে কম বেশি টেনশন থাকবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। এখন তোমাদের এটা মনে হবে যে কি পড়লাম, কতটা পড়লাম, এখনও যেন কিছুই তৈরি হয়নি, বা যেটুকু পড়েছি সব যেন গুলিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না, এরকম এই ঘটনাটা ঘটছে হয়তো তোমাদের মধ্যে। কিন্তু আমি বলবো, দেখো, তোমাদের এটা হয়তো একটু মানে দুশ্চিন্তার কারণে এটা মনে হচ্ছে ঠিকই, কিন্তু সারা বছর ধরে তোমরা যে প্রস্তুতিটা নিয়েছো সেটা তো খুব একটা খারাপ কিছু নয়। তো সেই প্রস্তুতির নিরিখে বলা যায় যে এটা টেনশন থেকে তোমাদের এরকম মনে হচ্ছে ঠিকই, কিন্তু প্রশ্নপত্র যখনই তোমরা হাতে পাবে দেখবে সমস্তটাই আবার তোমাদের ঠিকঠাকভাবে মনে পড়ছে এবং তোমরা ঠিক করেই সেটা রিপ্রেজেন্ট করতে পারবে। তাই বলবো যে তোমাদের দুশ্চিন্তাটা থাকবেই, এটা জেনেও আমি বলবো যতটা পারবে নিজের মনটাকে একটু হলেও রিল্যাক্স রাখার চেষ্টা করো। পাবলিক এক্সামিনেশন হিসাবে প্রথম তোমাদের একটা বড় পরীক্ষা তোমরা কিন্তু দিয়ে চলে এসেছো। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার কথা বলছি। এই পরীক্ষাটা তো তোমরা অলরেডি দিয়ে চলে এসেছো, সুতরাং বোর্ড এক্সাম কীরকম হয় বা তার কীরকম কী ক্রাইটেরিয়া সেগুলো তোমরা অলরেডি কিছুটা হলেও ধাতস্থ হয়ে গেছো। তারপরে ক্লাস 11টা তোমরা নিজের নিজের স্কুলে দিয়েছো। এখন এই ক্লাস 12-এ এসে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছো সেটা অন্য স্কুলে একটা আলাদা পরিবেশ, সবই ঠিক আছে। কিন্তু তাও বলবো যে তোমরা মনের মধ্যে খুব বেশি টেনশন রেখো না। তোমাদের যে যা নিজের নিজের মতন যেরকম প্রস্তুতি রয়েছে তাতে তোমাদের প্রত্যেকের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আজকের এই ভিডিওতে আমি তো তোমাদের সঙ্গে কোনো ক্লাস আলোচনা করতে আসিনি একেবারেই। তো কালকে যেহেতু তোমরা পরীক্ষা দিতে চলেছো, তো সেই হিসেবে আমার মনে হলো যে কতকগুলো কথা তোমরা হয়তো সবই জানো, কিন্তু তাও একবার মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে আমার আশা। তো সেই কথাগুলো যদি তোমরা মেনে চলো তাহলে আমার মনে হয় ভালোই হবে। তো কথাগুলো হচ্ছে এই রকমই যে আমি দেখেছি প্রায় প্রত্যেকবারই পরীক্ষার সেন্টারে দেখা গেছে যে তোমাদের মধ্যে মানে তোমরা প্রত্যেকটা বিষয়ে এতটা সচেতন, সবই ঠিক আছে, কিন্তু তাও দেখেছি তাড়াহুড়োর কারণেই হোক বা এই যে একটা দুশ্চিন্তা তোমাদের মধ্যে কাজ করছে সেই কারণেই হোক, তোমরা অনেকেই যতজন পরীক্ষা দাও তার মধ্যে 2-3 জন অন্তত প্রতিবারেই পাওয়া যায় যারা কি হচ্ছে অ্যাডমিটটা কিন্তু নিয়ে আসতে ভুলে যাও। তোমরা তো জানোই অ্যাডমিট ছাড়া তোমাদেরকে অ্যালাউ করাই হবে না সেন্টারের মধ্যে। তাহলে এই ভুলটা কেন হবে? এটা তো একেবারেই কাম্য নয়। তাই আমি বলবো তোমরা আজকে যখন ব্যাগটা রেডি করছো তখন অবশ্যই খুব ভালো করে চেক করে নাও অ্যাডমিট রেজিস্ট্রেশনটা আছে কি না। অ্যাডমিট আর রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু তোমাদেরকে তো অ্যালাউ করা হবে না। তাহলে সেই জিনিসটা তোমাকে আগে নিতে হবে। সারা বছরের প্রস্তুতিটা তুমি যে উজাড় করে দিয়ে আসবে খাতায়, সেটার জন্য আগে তো তোমাকে হলে প্রবেশ করতে হবে। তারপর যেটা তোমাদের বলবো যে দেখো, তোমরা কোনো রকমের স্মার্ট গ্যাজেট, যেগুলো স্মার্ট ওয়াচ বলো, মোবাইল ফোন বলো, এগুলো তো তোমরা একেবারেই নেবে না। কোনো রকম ডিভাইস নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। তুমি সেখানে যাচ্ছ পরীক্ষা দিতে, তোমার সারা বছরের প্রস্তুতিটাকে বিষয়ভিত্তিকভাবে খাতায় তুমি রিপ্রেজেন্ট করবে। সেখানে তোমার ওইসবের কোনো প্রয়োজন নেই। নর্মাল একটা ঘড়ি রাখো সঙ্গে, আর তার সঙ্গে কিন্তু এই ট্রান্সপারেন্ট বোর্ডটা রাখতে পারো, তবে মনে হয় না এটাও অ্যালাউ করবে বলে। আর কোনো কিছুই রাখার দরকার নেই, জলেরও ওখানে সাফিসিয়েন্ট ব্যবস্থা থাকবে। সুতরাং কোনো কিছুর জন্যই তোমাকে যাতে গেটে ঢোকার মুখেই কোনো কারণে যেন কোনো কোনো সিচুয়েশনের মধ্যে না পড়তে হয়, তার জন্য আমার এইসব নিয়ে যাওয়ার দরকার নেই। তোমার শুধুমাত্র পেনগুলো ঠিকঠাক রাখবে, অ্যাডমিট রেজিস্ট্রেশনটা রাখবে, তাহলেই কিন্তু তুমি সহজেই সেন্টারে প্রবেশও করতে পারবে, আর তুমি যে উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছ সেটাও ঠিকঠাকভাবে ফুলফিল করতে পারবে। পেনের কথা বলতে যে কথাটা তোমাদেরকে বলতেই হয়, এটা তোমরা প্রত্যেকে জানো, তাও বলি, তোমরা যে পেনটা লিখতে একেবারে স্বচ্ছন্দ সাবলীল, সারা বছর ধরে যে পেনটায় লিখে অভ্যেস করে ফেলেছো, সেটাই আমার মনে হয় নেওয়াটা সব থেকে বেটার হবে। কারণ সেই পেনটা ইউজ করে করে তোমার কি হচ্ছে, একটা নির্দিষ্ট স্পিড সেট হয়ে গেছে। ওই পেনটা তোমার লিখতে যত ইজি হবে, তুমি কিন্তু নতুন পেন ব্যবহার করতে গেলে একটু হলেও খটোমটো হবে, সেই স্পিডটা হয়তো আসবে না। তাছাড়া আমার মনে হয় কোনো খুব বেশি ভারী মোটা পেন একেবারেই নয়।
আর যদি সেটা ক্যাপ লাগানো পেন হয় তাহলে ক্যাপটা খুলে রেখে শুধুমাত্র পেনটাকে ইউজ করবে লেখার সময়, কারণ ক্যাপেরও তো একটা মিনিমাম ওয়েট আছে, সেটা কিন্তু তোমার হাতের স্পিডটাকে কিছুটা হলেও কমিয়ে দেবে। আর যেহেতু একটা লং পিরিয়ড ধরে তোমাকে এটা লিখতে হবে, তো সেই স্পিডটাকে তো বজায় রাখতে হবে। হালকা, যত হালকা হবে সেটা তোমার ব্যবহারের ক্ষেত্রেও সুবিধে হবে। তাই তোমরা এখনকার যে সমস্ত ইউজ অ্যান্ড থ্রো পেন, এগুলো কিন্তু খুবই হালকা পেন, সেটা ব্যবহার করতে পারো। তা না হলে আমি বলবো সেটা যদি নাও হয়, তোমরা সারা বছর ধরে যে পেনটাই লিখে অভ্যস্ত হয়ে গেছো সেটাই ব্যবহার করো। আর পেনের যে রিফিলটা সেটা যেন একেবারে আনকোরা না হয়, সেটাকে একটু হলেও লিখে সচল করে নেওয়া যে পেনগুলো, সেটা কিন্তু তোমার জন্য খুব ভালো হবে। কারণ একেবারে ফার্স্ট টাইম ইউজ করছো যদি এরকম পেন হয়, তাহলে দেখবে তার লেখার গতিটা কম থাকবে এবং লেখাটা খুব সরু হালকা রকমের পড়বে, খুব একটা ঠিকঠাক হবে না। তাই যখন যে পেনগুলো তোমরা চুজ করবে, যে সেন্টারে আমি এই পেনগুলো নিয়ে যাব, সেগুলোকে একটু কিন্তু লিখে সচল করে রাখো। তাছাড়া যে পেনগুলো তোমরা সঙ্গে রাখছো, তার মধ্যে কালো কালির পেন আর নীল কালির পেন, এগুলো তো তোমরা রাখছোই। এক্সট্রা পেন হিসেবে যেগুলো রাখবে সেগুলো যেন যথেষ্টই সচল থাকে। ধরো কোনো কারণে তুমি যে পেনটাকে ইউজ করবে বলে ঠিক করে গেছো, হয়তো তোমার হাত থেকে পড়ে গেল কোনো কারণে, তাহলে ওই পেনের কি হলো, যে মুখে যে বলটা থাকে সেটা হয়তো পড়ে যেতে পারে, তাহলে কিন্তু পেনটা ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। তাহলে তার সাফিসিয়েন্ট পেন তো তোমার কাছে নিশ্চয়ই থাকবে, সেই যে যে পেনটা থাকলো সেটাও যেন একেবারে নতুন না হয়, সেটাকেও তুমি সচল করেই তারপরে নিয়ে যাবে। পেনগুলোর ব্যবহার নিশ্চয়ই তোমরা জানো, যে কোন কালির পেনটা কখন ইউজ করতে হয় সেটা তোমরা জানো নিশ্চয়ই। তাও আমি একটু বলে দিই, যে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লেখার সময় যেটা হেডিং করছো বা পয়েন্ট করছো, সেটা তোমরা কালো কালির পেন দিয়ে করো। বাকি পুরো লেখাটা, পুরো অ্যান্সারটাই কিন্তু ব্লুতে করো, হ্যাঁ, নীল কালির পেন দিয়ে করো। এটাই মনে হয় একেবারে ঠিকঠাক হবে। তারপরে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে কি, তোমরা তো 15 মিনিট আগেই তোমাদের প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ। একেবারে মাথা ঠান্ডা করে সুন্দর করে তুমি কিন্তু প্রশ্নটা আগে পড়ো। প্রথমেই ঘেমে যাচ্ছ, ঘাবড়ে যাচ্ছ, খুব নার্ভাস ফিল করছো, এটা কিন্তু ঠিকঠাক নয়। তুমি সবসময় মনে মনে এটা ভাবো যে আমি যথেষ্ট প্রস্তুত, আমি ঠিক পারবো, আমি অবশ্যই পারবো, আমি সবটাই পারবো। এরকম একটা ধারণা নিয়ে তুমি পরীক্ষার বসে যাও, এবং সেখানে যখন তুমি প্রশ্নপত্রটা হাতে পেলে না, সেই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিয়ে তোমাকে কোন দাগের কতগুলো করতে হবে, এগুলো যদিও তোমরা সবই জানো, তাহলেও বলবো যে ওই অনুযায়ী আগে তুমি বেছে নাও। যে কোন কোন প্রশ্নগুলো আমি অ্যাটেন্ড করব। দেখো, কোশ্চেনের মধ্যে তো কোনো রকম মার্ক করা যাবে না, সেটা তোমরা জানো, কিন্তু তাও আমি বলবো খুব হালকা করে পেন দিয়ে তুমি সেগুলো একটা করে ছোট্ট পুটকি হয়তো দিয়ে দিলে, দিয়ে সেটা চিহ্নিত করে নিলে যে আমি এই কোশ্চেনের অ্যান্সারটাই লিখবো। সেইভাবে বেছে আগে দেখে নাও যে দাগের যতগুলো করে প্রশ্ন করতে বলা হয়েছে সবগুলো তোমার বাছার কমপ্লিট হয়েছে কিনা। 15 মিনিট সময়টা কিন্তু একেবারে কম নয়, যথেষ্ট সময়। সেই সময়ের মধ্যে টোটাল যতগুলো বিভাগের যা যা প্রশ্ন করতে বলা হয়েছে সেগুলো তুমি আগে বেছে নাও, যে এই প্রশ্নের উত্তরগুলো আমি খুব ভালো করে করতে পারবো সেইগুলো। এরপরে বলবো, তোমরা তো খাতা পেয়ে গেলে। খাতা পাওয়ার পরে তোমাদের প্রথম করণীয় যে কাজ, সেটা হচ্ছে ফ্রন্ট পেজটাকে ভালো করে ফিল আপ করা। সেই ফ্রন্ট পেজে তোমরা জানো ওখানে তোমাদের নাম লিখতে হবে, অ্যাডমিট নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, সেশনটা লিখতে হবে। তো সেইগুলো তোমরা সুন্দর করে হাত দিয়ে তোমার অ্যাডমিট কার্ডে আঙুল লাগিয়ে লাগিয়ে প্রত্যেকটা ডিজিট সুন্দর করে ফিল আপ করো। ওখানে তো তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। যে সময়টা তোমাদের জন্য ধার্য করা হয় সমস্তটা ভেবে চিন্তেই করা হয়। ঠিকঠাক করে ফিল আপটা করো, ফ্রন্ট পেজেই যেন কাটা ছেঁড়া একেবারে না হয়। তাই সুন্দর করে ওখানটা ফিল আপ করে নাও। আর তোমাদের জানো তোমরা যে তোমাদের একটা মাধ্যমিকের খাতাও তোমরা দেখেছো, যে তোমাদের জন্য একটা ইউনিক কোড সিস্টেম চালু হয়েছে। সেই কোডটাকেও সুন্দর করে দেখে আগে প্রশ্নপত্র অনুযায়ী খাতায় তোমরা লিখে নাও। তারপরে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে, আমি তোমাদের অনেকের খাতায় দেখেছি যে তোমরা খাতায় চারপাশের মধ্যেই মার্জিন দিচ্ছ, লেখার জায়গা হিসেবে করে নিচ্ছ। দেখো, এটা করতে পারলে ভালো, কিন্তু আমার মনে হয় চারপাশে মার্জিন দিতে গিয়ে অনেকটাই সময় চলে যায়। পেজ সংখ্যাটা তো কম হয় না, তো তোমাদের অনেক লিখতে হয়, যেহেতু পেজটাও অনেক বেশি, তো সেখানে চারদিকে মার্জিন দিতে গেলে কি হয়, অনেকটা সময় চলে যায়। এতটা দরকার নেই, তোমরা দুদিকে মার্জিন দাও, একদম খাতার ওপরের দিকে আর বাম দিকে মার্জিন করো, সেই জায়গাটা করলেই যথেষ্ট। এইবার বলি সেই কথাটা, যে কথাটা তোমাদের মধ্যে অন্তত 40% স্টুডেন্টের খাতায় পাওয়াই যায়। কোন কথা? দাগ নম্বর। তোমরা এত বেশি টেনসড হয়ে থাকো ওখানে গিয়ে, যে সেই কারণে কোন প্রশ্ন অ্যাটেন্ড করছো তার যে দাগ নম্বরটা অতি অবশ্যই দেওয়া প্রয়োজন, সেটা অনেক সময় তোমরা বেখেয়াল হয়ে যাও, মাথাতেই রাখতে পারো না, দাগ নম্বর থাকে না। এটা কিন্তু একদম মস্ত ভুল, একটা বড় ভুল।
এই কর্মটি যেন একেবারেই না করো। তোমরা খুব সচেতনভাবে যে যে প্রশ্ন অ্যাটেন্ড করছো সেইগুলো দাগ নম্বর, মানে বিভাগ তো অবশ্যই লিখছো, কোন বিভাগের কত দাগের প্রশ্নটা অ্যাটেন্ড করছো সেটা অবশ্যই উল্লেখ করবে। বিভাগ সংক্রান্ত কথা বলতে গিয়ে যেটা মনে হলো যে এটাও তোমাদের একবার বলে দেওয়ার দরকার। দেখো, কোন বিভাগ তোমরা অ্যাটেন্ড করছো সেটাকে কোথায় লিখছো, খাতার মাঝ বরাবর সেখানে সুন্দর করে লিখে দিচ্ছ, ওটা তোমরা কালো কালির পেন দিয়েই করো। তারপরে তোমরা কোন দাগের প্রশ্ন অ্যাটেন্ড করছো সেটাও লেখো, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, মানে যেই দাগেরই হোক না কেন সেই দাগ নম্বরটা অতি অবশ্যই সুন্দর করে দাও। আর বিভাগটা যেন স্পষ্ট হয়, তুমি যেখানটা উল্লেখ করছো যে এই বিভাগ, তার থেকে একটু নিচ থেকে তুমি প্রশ্নের উত্তরটা দেওয়া শুরু করে দাও। প্রতিটা প্রশ্নের অ্যান্সার করার সময় সেখানে দেখবে যেগুলো ভাগ ভাগ প্রশ্ন রয়েছে সেইগুলো কিন্তু তোমরা একই জায়গায় করার চেষ্টা করবে। মানে 1-এর দাগে আমার 3টে প্রশ্ন নিয়ে একটা 1-এর দাগটা, তাহলে সেই 3টে প্রশ্নের উত্তর যেন পরপরই হয়, এটা অবশ্যই চেষ্টা করবে। আর যখন তোমরা সেই উত্তরগুলো করছো সেখানে একটা দাগের উত্তর শেষ হওয়ার পর পরের দাগে যখন তুমি যাচ্ছ তখন দুটো দাগের মাঝে যেন একটু গ্যাপ থাকে। তুমি দেখলে যে প্রথম দাগের উত্তরটা যখন শেষ হচ্ছে তারপর বেশ কিছুটা অংশ ফাঁকা রয়েছে, কিন্তু দুটো অ্যান্সারের মধ্যে যে গ্যাপ রাখতে গিয়ে দেখা যাচ্ছে আর হয়তো 1 লাইন কি 2 লাইন তুমি পাচ্ছ লেখার মতন, তাহলে ছেড়ে দাও, ওই পেজটাই ছেড়ে দাও, তুমি পরের পেজে চলে যাও, পরের পেজ থেকে গিয়ে পরের অ্যান্সারটা আবার শুরু করো। এই পরের পেজ বলতে গিয়েও আবার আরও একটা কথা, মানে পরপর তো একটা একটা করে যেগুলো মাথায় আসছে আমি তোমাদেরকে সেগুলোই বলছি। এই পরের পেজ সংক্রান্ত একটা কথা বলি, যে তোমাদের দেখেছি একটা করে পাতা উল্টাচ্ছ মানে পিটিও বলে লিখে দিচ্ছ, একটা করে পাতা উল্টাচ্ছ মানে সেখানটা পিটিও বলে লিখছো। দেখো, এটাতেও কিছুটা হলেও তো সময় যায়, আমার প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করার কোনো প্রয়োজন নেই যদি ওই পেজে ওই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যায়। তুমি পরের পেজে গিয়ে অন্য একটা দাগ যদি শুরু করো তাহলে এটা করার দরকার নেই। যদি তোমার একটা পেজের কিছুটা অংশ বাকি থেকে গিয়ে পরের পেজে যাচ্ছ সেইখানটায় তোমার পিটিও কথাটা অবশ্যই লিখতে হচ্ছে। এরপরে আসি খাতার কোন অংশে কোন প্রশ্নের উত্তর লিখবে। তোমরা জানো যে এখন সেইভাবেই খাতাটাকে প্রস্তুত করা হয়, তোমাদের এমসিকিউ এর উত্তর কোথায় লেখা হবে, এসএকিউ এর উত্তর কোথায় লেখা হবে সেই অনুযায়ী কিন্তু খাতাটাকে তৈরি করা হয়। তাহলে তোমরা যথাস্থানে যাতে উত্তরটা লেখো সেটা কিন্তু সেই দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা মাথায় রাখবে যে একটা প্রশ্নের উত্তর যখন লেখা শেষ হচ্ছে সেখানে নির্দিষ্ট পরিমাণে একটু গ্যাপ রাখতে হবে, রেখে পরের প্রশ্নটা করতে হবে। আর এমসিকিউ এসএকিউ এর জন্য তো এটা ভাবার কোনো দরকার নেই, তার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই নির্দিষ্ট জায়গাতেই তুমি ওই দাগের প্রশ্নটা লেখো। এইবার যে কথাটা বলছি সেটা হয়তো তোমাদের কালকে তার বিশেষ প্রয়োজন নেই, কিন্তু পরের যে পরীক্ষাগুলো সেখানে তো অনেকগুলো পরীক্ষাই রয়েছে যেখানে এই কথাটা প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। তো কালকে যেহেতু তোমরা বাংলা পরীক্ষা দিচ্ছ, বাংলা পরীক্ষায় ছবি সংক্রান্ত কোনো বিষয় না থাকলেও তার পরবর্তী যে বিষয়গুলো থাকছে সেখানে কোথাও না কোথাও ছবি নিশ্চয়ই থাকার একটা ব্যাপার থাকবে। তোমরা ভূগোল পরীক্ষা যখন দেবে তখন তো সেখানে অনেকই ছবি আঁকার থাকবে, বিজ্ঞানের যারা রয়েছে বিজ্ঞান বিভাগের সেখানেও ছবি আঁকার ব্যাপার রয়েছে, বা আদার্স কোনো সাবজেক্টে যেখানে তোমাদের ছবি আঁকার প্রয়োজন, সেক্ষেত্রে আমি বলবো যে ছবিটা কোথায় কিভাবে করবে সেটা তো তোমরা জানো, যে কোনো ছবি আঁকার পরে সেটাকে বক্স করে অবশ্যই ঘিরে দেবে কিসের জন্য ছবিটা আঁকলে, মানে কি ছবিটা কিসের ছবি সেই কথাটা অবশ্যই উল্লেখ করে দেবে। আর একটা যেটা বলবো, এই ছবি আঁকার সময় তোমরা যে ইরেজারটা ইউজ করো না, ড্র করার পর হয়তো কোনো প্রয়োজন হলো যে আমার এটা মুছতে হবে, তার জন্য যে ইরেজারটা ইউজ করো, তো সেটা আমার মনে হয় একেবারে নতুন ইরেজার না ইউজ করাই ভালো। দেখবে একেবারে নতুন ইরেজার ইউজ করলে কি হয়, ইরেজারটার যে কোনা কোনা অংশগুলো থাকে ওই কোনা অংশগুলোর কারণ মানে খুব একটা ভালো যে তোমার খুব তাড়াতাড়ি মোছা হয়ে যাচ্ছে সেটা কিন্তু হয় না। তার থেকে তোমার পুরনো যে ইরেজারটা তুমি ইউজ করতে, আমার মনে হয় সেটা ব্যবহার করা, সেটা যেহেতু ইউজ করে করে খুব ইজি হয়ে গেছে, খুব সহজেই দেখবে মোছাটা হয়ে যায়, খুব ভালো করে মোছা হয়ে যায়। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, অনেকেরই ইরেজার এমন দেখতে হয়, সেন্টারে তো দেখেছি, তো সেটা দেখলেই মনে হয় যে এটা দীর্ঘদিনের অব্যবহৃত জিনিস, মানে তার ওপরটা পুরো পেন্সিলের ছোপ পড়ে যায়, পুরো কালো একটা স্পট পড়ে যায়। এবার তারপর সেই ইরেজারটা যদি তুমি ইউজ করো তাহলে তুমি ওই ড্রটাকে যখন একটু হলেও মোছামুছির কাজ করবে তখন ওই ইরেজারের গায়ের যে নোংরাটা সেটা কিন্তু তোমার খাতায় লেগে যাবে। সুতরাং ইরেজারটা যেন পরিষ্কার হয় সেটা একটুখানি লক্ষ্য রেখো। পুরনো ইরেজার ব্যবহার করো সেটা খুব ভালো, কিন্তু সেটা যেন পরিষ্কার হয়, তার স্পটটা করে আলাদা করে, যেন একটা জিনিস পরিষ্কার করতে গিয়ে আবার এর স্পটটা যেন খাতায় চলে না আসে।
এই দিকে একটু লক্ষ্য রেখো। আর যেটা বলবো সেটা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতের স্পিডটা একই রকম রাখার চেষ্টা করবে, স্পিডটা বজায় রাখার চেষ্টা করবে। একদম শুরুতেই তুমি যে এনার্জি দিয়ে লেখাটা শুরু করছো সেই এনার্জিটা যাতে বজায় থাকে সেই দিকে কিন্তু একটু নজর দিতে হবে। তাহলে কি সুবিধা হবে বলো তো? তোমাদের যে যে প্রশ্ন থাকবে তার জন্য যে সময়টা নির্ধারিত সেখানে কিন্তু তোমার সময়ের আগেই উত্তর কমপ্লিট হয়ে যাবে। তাহলে তুমি একটা সেখানে চেকিংয়ের সুযোগ পাবে। সেখানে চেকিং করতে গেলে কি হলো, কোন পয়েন্টটা হয়তো কোনো একটা ছুট হয়ে গেছে সেটা দেখে নিতে পারলে, বা লেখার মধ্যে কোথাও একটা বানান ভুল হয়ে গেছে সেটা তুমি দেখে নিতে পারলে, বা সমস্ত প্রশ্নের উত্তর করেছো কিনা সেটাও তুমি একটু চেক করে নিতে পারবে। তাই স্পিডটা বজায় রাখার চেষ্টা করবে। খাতাটাকে চেষ্টা করবে একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখার, যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখবে। দেখো তোমাদের অনেকেই একটা ধারণা আছে যে হাতের লেখা সুন্দর নয় তাহলে হয়তো নাম্বারটা কম আসবে, এরকম কিন্তু কোনো ব্যাপারই নয়। হাতের লেখাটা কি রকম সেটা কিন্তু নাম্বার পাওয়ার ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে তখনই যখন লেখাটা পড়ার অযোগ্য হয়ে পড়ে, পড়তে না পারা যায়। তাহলে তোমার লেখা কীরকম খুব আর্টিস্টিক হলো নাকি নর্মাল হলো সেটা কোনো রকম ম্যাটার করে না, শুধুমাত্র পরিচ্ছন্ন হতে হবে, লেখাটা যেন সুন্দর করে পড়া যায়, পরীক্ষকের কাছে সেটা যেন একটা পাঠ্যকর জিনিস হয়ে ওঠে। তাহলে সেইটা যদি তুমি সেইভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারো তাহলে তোমার হাতের লেখাটা কেমন সেটা কিন্তু কোনোভাবেই কিছুতেই ম্যাটার করে না। আমার নিজের হাতের লেখাই এত খারাপ যে সেটা হয়তো মানে তোমরা সামনে থেকে যদি দেখতে তাহলে বুঝতে পারতে, কিন্তু লেখাটা পরিষ্কার। আমার লেখা আর্টিস্টিক্স একেবারেই নয় কিন্তু পরিষ্কার। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে প্লাস পয়েন্টটা, যে সেটা সহজে বোধগম্য হয়, পড়া যায়। তুমি কি বলতে চাইলে, তুমি উত্তরটা কি দিতে চাইলে সেটা পরীক্ষক বুঝতে পারলেই কিন্তু তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে সেটা কখনোই অন্তরায় হবে না। লেখার সময় হয়তো কোনো একটা শব্দ কোনো কারণে ভুল হয়ে গেছে, সেটা কাটতেই হবে। তাহলে যতটা পারবে পরিচ্ছন্নভাবে কাটো, ওই শব্দটাকে বা ওই লাইনটাকে একটা বক্স করে ঘিরে দিয়ে খুব হালকা করে একটা লাইন থ্রু করে কেটে দাও, তাহলেও বোঝা যাবে যে ওটা কাটাই। সেখানে কখনোই অনেক ইজিবিজি হাবিজাবি করে দিয়ে সেটাকে কাটার চেষ্টা করো না, তাহলে সেখানে কিন্তু খাতাটাকে দেখতেও খুব অপরিষ্কার লাগে আর একটা বাজে এফেক্টও আসে, মানে পরীক্ষকের ধারণাটাই একটা অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও অন্তরায় হয়ে যাবে। খাতা সংক্রান্ত তো অনেক কথাই তোমাদেরকে বললাম, এগুলো হয়তো সবই তোমরা জানো, তাও আরেকবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করলাম। তো এই কথাগুলোকে মাথায় রেখে পরীক্ষাটা দিয়ে দাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। তারপরেও আরও একটা কথা যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে, তোমরা জানো যে এইবারের পরীক্ষায় প্রতিটা সেন্টারে কিন্তু গেটে সিসি ক্যামেরা বসছে। এই সিসিটিভির আওতায় যেহেতু তোমরা ঢুকে পড়ছো, সেখানে এমন কোনো আচার আচরণ করো না যে সেই সেন্টারের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে তুমি একটা নেক নজরে পড়ে যাও। এটা একেবারেই কাম্য নয়। তুমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বেরিয়েছো, তোমার সারা বছরের প্রস্তুতিটাকে একেবারে খাতায় ঢেলে সাজিয়ে দিয়ে চলে আসো, এর বাইরে আর কোনো কিছুর সঙ্গে তুমি জড়িয়ে পড়ো না। কোনো কিছু যদি তোমার বুঝতে অসুবিধে হয় তাহলে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন, তাদের ওপর সেই দায়িত্ব রয়েছে এবং তারাও যথেষ্ট সেই সম্পর্কে সচেতন যে তোমাকে কতটা পরিমাণে সাহায্য করা যায়, তিনি কখনোই বিরক্ত হবেন না। কিন্তু তার জন্য তুমি তোমার বন্ধুদের কাছ থেকে সাহায্য নিতে যেও না, তাহলে কি হবে, তুমি একটা সাধারণ কথা বলতে গেলেও সেটাকে কিন্তু সেন্টারের মধ্যে সেটাকে সাধারণ কথা হিসেবে ধরা হবে না, তাহলে এটাই ভাবা হবে যে তুমি নিশ্চয়ই উত্তর জানতে চাইছো বা কিছু একটা, তো সেটা নিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবে। নিজের কাজটা নিজে ঠিক মতো করে নাও, কোনো দিকে না তাকিয়ে। তোমাদের তো খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তোমরা সেটা জানো সময়টা। তো এই যে 9:45 থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তার কারণে অনেকটা তাড়াতাড়ি তোমাদের প্রত্যেককে বাড়ি থেকে রওনা দিতে হবে। আর ঠিক সময়ে যাতে পৌঁছতে পারো সেই দিকটা একটু লক্ষ্য রেখো, নির্ধারিত সময়ের পূর্বেই যাতে তুমি পৌঁছে যেতে পারো সেন্টারে, সেই হিসেবে বাড়ি থেকে সময় হাতে নিয়ে বেরোবে। আর যেটা তোমাদের বলবো যে কালকে থেকেই যেহেতু তোমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আর কালকে যেহেতু খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেন্টারে পৌঁছানোর জন্য বেরোতে হবে বাড়ির থেকে, তার জন্য আজকে বেশি রাত্রি পর্যন্ত জাগা কিন্তু একেবারেই চলবে না। তোমরা চেষ্টা করবে যতটা যা রিভিশন দেওয়ার, যা দেখে নেওয়ার সেটা তাড়াতাড়ি শেষ করে একটু তাড়াতাড়ি বিছানায় যাওয়ার চেষ্টা করবে। তা না হলে তুমি রাত্রি পর্যন্ত, বেশি রাত্রি পর্যন্ত জেগে যখনই পড়াশোনা করবে, সেটা কিন্তু যখন হলে তুমি গিয়ে বসবে, ঠান্ডা মাথায় স্নান টান করে গিয়ে যখন বসলে তখন কিন্তু একটা ঝিমুনি ভাব এসে যাবে, তুমি তোমার সেই এনার্জিটাকে কিন্তু কাজে লাগাতে পারবে। আর যে ভুলটা তোমরা প্রায় প্রত্যেকেই করে থাকো সেটা হচ্ছে, তোমাদের ভেতরের যে টেনশনটা কাজ করে তার জন্যই বলো বা তাড়াহুড়োতেই বলো, তোমরা কিন্তু না খেয়ে অনেক সময়, মানে না খাওয়ার মতন করে বেরিয়ে পড়ো পরীক্ষা দিতে।
তার ফলে কি হয়, তোমাদের অনেককেই দেখা গেছে যে সেন্টারের মধ্যে কিছুক্ষণ পরীক্ষা দিতে না দিতেই অসুস্থ হয়ে পড়ছে, কার গা বমি ভাব হচ্ছে, কার মাথা ঘুরছে, মানে নানান কিছু হতে থাকে। তো সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তুমি যদি নিজে সুস্থই না থাকলে তাহলে পরীক্ষাটা দেবে কি করে? তার জন্য তোমাকে কি করতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে, আজকের দিন রাত্রিতে তো বটেই, এবং কালকেও হালকা কিছু খেয়ে যাওয়ার চেষ্টা করবে, একেবারে খালি পেটে কিন্তু যাবে না। যে কয়েকদিন ধরে পরীক্ষা চলবে এই কয়েকটা দিন অন্তত তোমরা মানে স্পাইসি খাবার একেবারে অ্যাভয়েড করে যাও, কোনো রকম স্পাইসি খাবারের দিকে যেতে যেও না। এই পরীক্ষা কটা দিন নিজেকে খুব সুস্থ রাখতে হবে, তার জন্য সহজপাচ্য খাবার খাবে, সহজে হজম হয় যেটা সেগুলো খাও, আর বেশি বেশি করে জল খেতে থাকো। অনেকগুলো কথাই তো বললাম, সবটাই কিন্তু তোমাদের ভালোর কথা ভেবেই বললাম, কথাগুলো যদি মাথায় রাখতে পারো নিশ্চয়ই তোমাদের ভালোই হবে। তো আজকে আর বেশি কিছু বলে আর তোমাদের সময় নষ্ট করব না। তো সকলের পরীক্ষা, সমস্ত বিষয়ের পরীক্ষা খুব ভালো হোক, প্রত্যেকে ফুল এনার্জি নিয়ে সারা বছরের প্রস্তুতিটাকে উজাড় করে দাও খাতার মধ্যে। সবার জন্য এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে বেস্ট অফ লাক। আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, প্রত্যেকের খুব ভালো পরীক্ষা হোক।